হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছো? ঠিক, মিসেলেনিয়াসের এখন মেইন পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে। আর মাত্র গোনাগুনতি হয়তো 40 দিন সময় রয়েছে। তার এর মাঝখানে আমাদের কিন্তু এটা কি ধরনের কোশ্চেন আছে সেটা আমাদেরকে জেনে নিতে হবে, আর সেই অনুযায়ী আমাদেরকে এগোতে হবে। আজকে আমি তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার 2019 সালে কি ধরনের কোশ্চেন এসেছে, তাই না? তাহলে প্রিভিয়াস ইয়ারে এটা হচ্ছে থার্ড পেপার যেটা হয় সেটা সময় থাকে তোমার 2.5 ঘন্টা। তার মাঝখানে তোমাকে অঙ্ক এবং জিকে কোশ্চেন গুলো করতে হয়। সবগুলো কিন্তু ডেসক্রিপটিভ অঙ্ক। আমরা যা করি সেগুলো সব হচ্ছে বর্তমান যুগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করি ছোটখাটো শর্টকাট মেথডে, এবং নাম্বার আমাদেরকে এক করে থাকে, তাই তো? এই ক্ষেত্রে কিন্তু আমার 10টা অঙ্ক থাকবে, 10টার ক্ষেত্রে নাম্বার 5 করে ক্যারি করবে, এবং আমাদেরকে ব্রড বা লিখে লিখে করতে হবে, তাই না? তাহলে আমাদের একটা যা কোশ্চেন আছে তাহলে সে মোটামুটি একটা খুব কঠিন বলা যাবে না, সহজই। কিন্তু যেহেতু আমাদের অভ্যাস একটা আলাদা রকম তৈরি হয়েছে যে আমরা কি করে শর্ট মেথডে করতে পারি, সেই তুলনায় এটা একটু জটিল। এটাতে একটু কি কি সময় লাগবে, একটু যে আমি ভাষাটা কেমন ভাবে করবো সেটা একটু তো একটু সময় লাগবে। তাহলে আমরা বেশি আর দেরি করব না। আমাদের কোচিং নাম হচ্ছে দিলীপ দাস কোচিং সেন্টার, আর আমি তোমাদের রঞ্জিত স্যার। আর আমি তোমাদেরকে এখন এই প্রিভিয়াস ইয়ারের 12টা যে কোশ্চেন আছে, সহজ সহজ কোশ্চেন 12টা থাকে, সেই 12টা কোশ্চেন আমি চেষ্টা করব যেন 10টা কোশ্চেন যেটা 10 5 50 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার মতো। বাকি যে সময়টা থাকবে সেই সময়টাতে আমরা কিন্তু জিকে পোর্শনটা করবো, তাই না? এর ক্ষেত্রে 50 নাম্বার থাকবে। ঠিক, তাহলে আমরা আবার দেখার চেষ্টা করি যে কোশ্চেন গুলো কি আছে। কোশ্চেন গুলো কিন্তু ইংরেজিতে থাকবে, তাই না? আমাকে ওটা বেঙ্গলিতে ট্রান্সলেট করে নিতে হবে, এবং যদি আমি ইংরেজিতে লিখি তাহলে ইংরেজি ভাষাতে লিখতে হবে, এবং যদি আমি বাংলাতে লিখি তাহলে বাংলা ভাষাতে লিখতে হবে, তাই তো? তাহলে দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, দেখতে পাচ্ছ? ইন এ ক্লাব এভরি মেম্বার কন্ট্রিবিউটেড অ্যাজ মেনি 50 rupees as the number of members to raise the subscription of amount rupees 331,250. How many members are there in the club? ঠিক, তাহলে আমাদের এখানে কি বলে দেওয়া আছে যে কোনো একটা ক্লাব আছে, সেই ক্লাবের যতজন মেম্বার আছে, এভরি মেম্বার কন্ট্রিবিউটেড অ্যাজ 50 rupees as the number of members, যতজন মেম্বার আছে তারা প্রত্যেকে তত করে 50 টাকা দিয়েছে, এবং টোটাল ফান্ড রেজ হয়েছে কত? 31,250। এটা যদি আমাদের অন্যান্য এক্সামে আসতো তাহলে আমরা খুব সহজে করতাম যে এক্স স্কোয়ার ইজকাল টু 31250 ডিভাইডেড বাই 50। শূন্যের সাথে শূন্য কাটে গেল, 625 এক্স ইকাল টু 25। লেস দেন 1 মিনিটস এর মধ্যে কিন্তু এটা আমরা করে দিতে পারতাম, তাই না? কিন্তু যেহেতু এটা নাম্বার আমার 5 ধার্য করা আছে, তাহলে আমাদের এইভাবে লিখলে হবে না। আমাদের লিখতে কিভাবে হবে? লিখতে হবে, দেখাচ্ছি স্যাম্পল। খুব কঠিন লেখার কিছু নেই, যেটা আমরা এক্স ধরছি সেটা আমাদেরকে এবার লিখে বলতে হবে, তাই তো? ব্লু, এখানে কি বলেছে? তাহলে আমরা এখানে প্রথমে ধরতে পারি যে দেখো সুন্দর করে, যে মনে করি ওই ক্লাবে সদস্য সংখ্যা এক্স, তাই তো? প্রত্যেকে টাকা দেবে সমান সমান 50 গুণিত এক্স ইকুয়াল টু 50x, তাই তো? এইখান পর্যন্ত হয়েছে। এবারে প্রশ্নানুসারে এক্স ইন্টু 50 ইকুয়াল টু 31250। ঠিক,
তারপরের ক্ষেত্রে লাইনে কি করব, কি 50x² ইকুয়াল টু 31250। এক্ষেত্রে কিন্তু স্কিপ করার সম্ভাবনাটা একটু কম করে দিতে হবে। আমরা সব বোঝা যাচ্ছে তো? ঠিক এখানে একটা বা, যেমনটি আমরা ছোটবেলায় করেছিলাম ঠিক তেমনটি এক্ষেত্রেও বা, x² ইকুয়াল টু 31250 ডিভাইডেড বাই 50, বা x ইকুয়াল টু 625, x² ইকুয়াল টু and x ইকুয়াল টু 25। এখানে কিন্তু ব্র্যাকেটে একটা লিখে দিবে, কারণ x² যদি কোনো সংখ্যার ভ্যালু 625 হয় বা যে কোনো পজিটিভ হয়, তার ক্ষেত্রে নেগেটিভ হতে পারে মান, পজিটিভ হতে পারে। তাহলে এখানে দিয়ে দিতে হয় পজিটিভ বা ধনাত্মক মান। ঠিক, কারণ টাকা তার কখনো জনসংখ্যাতে কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এক্স ইকুয়াল টু কত হলো 25। তাহলে এবার আমি এখানে সুন্দর করে কি লিখে দেবো, অ্যান্সারটা কি লিখবো, অ্যান্সারটা সুন্দর করে লেখার জন্য আমি উপরের লাইনে লিখে দিচ্ছি, যেহেতু নিচে আর জায়গা নেই। উপরের লাইনে কি লিখবো, ক্লাবের সদস্য সংখ্যা অতএব অতএব ক্লাবের সদস্য সংখ্যা হলো 25 জন। সমান সমান এখানে না দিলেও চলবে, যেহেতু এটা লাস্ট। ঠিক, বোঝা গেল? তাহলে কিভাবে আমাদের বড় করে করতে হবে, এক একটা যখন অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে, যেহেতু 5 নাম্বার করে আমার রয়েছে, তাহলে আমরা প্রতিটা অঙ্ককে একটু লিখে করার চেষ্টা করব, এবং সেটা সিস্টেমেটিক অনুযায়ী হবে। লাইন বেশি আমি স্কিপ করব না, যে কি থেকে কি হলো। দেখো এই ক্ষেত্রে ভাগটা আমি আগে করেছিলাম বলে আমি তো কাটিনি, কিন্তু দেখো 5 6 30, 5 2 10, 5 5 25, এটা কিন্তু করে দেখাবে ওই ক্ষেত্রে। তাহলে অঙ্কটা বোঝা গেল। 1 নম্বরে খুব কঠিন কি অঙ্ক, অঙ্ক তো আমাদের এটা লেস দেন 1 মিনিটে হয়ে যাবে, কিন্তু ওইখানে আমাদেরকে এটা এইভাবে লিখে করতে হবে, তাই তো? আমরা নেক্সট অঙ্কের দিকে আগাই, তাহলে সময় না নষ্ট করে নিয়ে। নেক্সট অঙ্ক আমাদের কি বলে রয়েছে দেখো, এ নাম্বার বিকামস 600 is it is reduced by 40%, find the rate of increase to make it 16,000 নাকি? তাহলে যে কোনো একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা 600 তে রূপান্তরিত হয়েছে কখন, যখন তাকে আমি 40% রিডিউস করে দিচ্ছি বা কমিয়ে দিচ্ছি। আর সেই সংখ্যাটা আমি আর 1600তে গেলে ফাইন্ড দা রেট অফ ইনক্রিজ, মানে কি হারে বেড়েছে সেটা আমাকে দিয়েছে। ঠিক, তাহলে এটা আমরা যদি সাধারণ ভাষায় আমরা যদি করি, তাহলে এটা আমরা মুখে মুখে বলতে পারি যে 1000 টাকা ছিল, 40% মানে 400 কমলো, হলো 600। তাহলে জিনিসটা 1000 টাকা, 1600 টাকা বাড়তে গেলে তাকে 60% বাড়তে হবে। এটা আমাদের ধরে নিতে পারে যে মুখে মুখেরই ব্যাপার, যারা অঙ্কের মধ্যে অঙ্কর সঙ্গে টাচে আছে তারা দেখে দেখে বুঝবে। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আমাকে লিখতে হবে, তাই না? তাহলে লেখাটা কিন্তু একটু জটিল তুলনামূলক, কারণ আমরা অভ্যাস আমাদের কিন্তু চলে গেছে, তাই না? তাহলে অভ্যাসে সেটা আনার জন্য এবার কি করতে হবে, তাহলে আমরা চলি করার চেষ্টা করি। ঠিক, এটা আমি ব্লুতেই, ওকে, যে এরকম লিখছি দেখো, যে মনে করি সংখ্যাটি সমান সমান 100x। ঠিক, সংখ্যাটিকে যদি 40% কমানো হয় নাকি, রিডিউস বাই 40%, লিখছি দেখো, সংখ্যাটিকে 40% কমালে হয় কত হয় না, 100x ইন্টু 40%, মানে এখানে তুমি লিখতে পারো এক লাইন, যে 100 মাইনাস 40, তাই তো? তাহলে 100 কত হবে 60x। দেখো এটা থেকে 60, 100 100 কেটে যাবে, 100 100 100 পড়ে যাবে, তাহলে হলো 60x। ঠিক, এবারে এখানে
প্রশ্নানুসারে 60x ইকুয়াল টু 600, x ইকুয়াল টু 10, অতএব সংখ্যাটি হলো 100 গুণিত 10 1000, তাই তো? এবার বলেছে যে রেট অফ ইনক্রিজ তো 600 কত, তাই তো? তাহলে 1600 যেতে গেলে, তাই তো? 1600 যদি যেতে চাই আমি, তাহলে নির্ণেয় বৃদ্ধির হার, নির্ণেয় একবারে করে দিচ্ছি, নির্ণেয় বৃদ্ধির হার। কি করে বৃদ্ধির হার বার করব? যে আমার টাকাটা রয়েছে, যে পণ্য নম্বরটা রয়েছে তার থেকে 1600, মানে 1600 থেকে 1000 বিয়োগ বাই 1000 ইন্টু 100, তাহলে করলে কত আসছে? 600 ইন্টু 100 ডিভাইডেড বাই 1 2 3, 1 2 3, 1 2 3। তাহলে অ্যান্সারটা এবার লিখবো, তাই না? এখন পর্যন্ত বুঝতে পারছো? কোনো অসুবিধা নাই? তাহলে এই যে হলো 60%, 60%, এক লাইনে আমরা যদি উত্তর লিখতে চাই থাকি, অতএব, এটা তো এক লাইন নির্ণয় বিধির হার, তাহলে বৃদ্ধির হার হলো 60%, এরকম করে লিখতে পারো, বা এইখানে লাইনে শেষ করে দিই, যেহেতু নির্ণয় বৃদ্ধির হার আমরা লিখে দিয়েছি, তাহলে এখানে শেষ করে দিতে হবে। ঠিক বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা না? কিন্তু এই ক্ষেত্রে এই যে লিখে করতে হবে, এটা একটা সমস্যার ব্যাপার, তাই না? ঠিক, তাহলে আরো সময় নষ্ট করে এগিয়ে যাই আমরা। 4 নম্বর, মোট 12টা কোশ্চেন আছে, সবই করতে হবে। দেখতে পাচ্ছি যে ফাইন্ড দ্য সিম্পলেস্ট ভ্যালু অফ রুট আন্ডার 1.2 মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা। এটা আমাকে কিন্তু আমি যদি মুখে মুখে করার চেষ্টা করি, তাহলে দেখো খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। এটা দেখো তুমি করলে কত চলে আসবে? 0.6 যদি এখান থেকে বাদ করে 25, তাহলে কত আসবে? 0.5, তাই না? এখান থেকে দেখতে পাচ্ছ 25 যদি আসে তাহলে কত হবে? 0.5। এর থেকে যদি 0.5 বাদ দাও তাহলে 49, 49 মানে 7, 7 যদি এখানে বাদ দাও 4, 4 যদি বাদ দাও এখান থেকে 2, 2 1, লাস্টে 1 আনসার হয়ে যাবে। খুব সহজে করা যাবে, তাই না? কিন্তু ওটা আমাকে এখানে করে দেখাতে হবে। তাহলে আমি এখানে যদি করি, তাহলে কেউ ইকুয়াল টু, যেমন তেমনটা করছি, 1.2 মাইনাস রুট আন্ডার 0.74 মাইনাস রুট আন্ডার 0.99 মাইনাস রুট আন্ডার 0.85। এই ক্ষেত্রে একটা কাজ করে দেবো, 36 এর যদি আমি করি তাহলে কত? 0.6, তাই তো? 0.6। ওকে, বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা? পয়েন্ট গুলো দেখা যাচ্ছে তো? আরো একটু বড় করে পয়েন্ট গুলো করে দিচ্ছি, যাতে পয়েন্ট গুলো বোঝা যায়। ওকে, ঠিক। এবার দেখো মাইনাস করছি পরের লাইনে, 1.2 মাইনাস root under 0.74 minus root under 0.99 মাইনাস এটা 85, এটা খুব সহজে পয়েন্টার টু গেছেন মানে 0 ধরতে পারো, মাইনাস করলে আসলো 0.25। ওকে, পরিষ্কার? তারপরের লাইনে এই একবার 1.2 মাইনাস রুটের ভিতরে 0.74 মাইনাস রুটের ভিতরে 0.99 মাইনাস 0.5। ঠিক একই রকম ভাবে 5 এর উপরে কিছু নেই মানে কত আছে? শূন্য, মাইনাস করে দেবো, ইকুয়াল টু রুট আন্ডার 1.2 মাইনাস রুটের ভিতরে 0.74 মাইনাস, এটা যদি তুমি মাইনাস করো তাহলে রুটের ভিতরে কত থাকবে? 49। ঠিক, তাহলে কি চলে আসলো? এটা 7 রুট আন্ডার 1.2 মাইনাস
0.74 মাইনাস 0.7। ওকে, ক্লিয়ার? ওই পাশে বের করছি। তাহলে এই ক্ষেত্রে এবার √1.2 মাইনাস, দেখা যাচ্ছে তো? ঠিক, √1.2 মাইনাস 0.74, কিছু নেই, মানে 7 উপরে কত আছে? 0, তাহলে 0.4 আন্ডার মাইনাস 0.04। ঠিক, তাহলে রুট আন্ডার 1.2 মাইনাস 0.2, 1.2 মাইনাস 0.2, এই ক্ষেত্রে 0.2 আর 0.2 মাইনাস, তাহলে 1। ঠিক, তাহলে উত্তর যদি আমি লিখতে চাই, তাহলে সিম্পলেস্ট ভ্যালু, তাহলে সরলতম মান হলো 1। ক্লিয়ার? খুব সহজে বোঝা গেছে, তাই তো? কিন্তু এটা পরপর পরপর স্টেপ বাই স্টেপ তোমাকে করে যেতে হবে। তাহলে আমরা নেক্সট অঙ্ক দিয়ে আগাই। দেখো কি বলে দেওয়া আছে, যে 50 কেজি অফ টাইপ 1 মিক্সচার কন্টেন্স 10 কেজি অফ ইউরিয়া, while it while it 10 কেজি of type 2 mixture contain 50 কেজি, এখানে কোথাও একটু মিস্টেক হয়ে গেছে, দেখি। while 80 কেজিস, ঠিক, while 80 টা ইট লেখা হয়েছে, তাহলে এখানে লিখে দিচ্ছি, দেখো 80 kg of type 2 mixture contain 24 kg of urea. Total of 60 kg of mixture is collected from these two types to prepare a mixture of type 3, and it is found to contain 15 kg of India grass, UREA, UREA. It is okay. The black, UREA. What is the ratio of two types of mixture in the mixture type 3? তাহলে কি আমরা কি কোশ্চেনটা এরকম হচ্ছে, যে প্রথমে একটা 50 কিলো একটা মিশ্র সার আছে, তাই তো, সেটাতে 10 কেজি ইউরিয়া আছে। দ্বিতীয় একটা 80 কেজি মিশ্র সার আছে, যেটাতে 24 কেজি ইউরিয়া আছে, এবং এই দুটো আমি মিক্স করছি, যে নতুন একটা মিক্সচার, সেটা 60 কিলো রয়েছে, তাই তো? সেই 60 কিলোর মিক্সচার আমার, যার মধ্যে 15 কেজি আমি ইউরিয়া পাচ্ছি, তাহলে বলছে কি অনুপাতে মেশানো হয়েছে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমি কি করব, যে আমি ছোটবেলায় যেটা করেছি, যে মনে করি প্রথম মিশ্রণ থেকে এক্স পরিমাণ নেওয়া হয়েছে, তাই তো, আর এক্স কেজি, আর দ্বিতীয় পরিমাণ থেকে কত নেওয়া হয়েছে, ওয়াই কেজি, তাই তো? তাহলে যদি এক্স কেজি আর ওয়াই কেজি যদি আমরা ধরে নিই, তাহলে এক্স কেজির মধ্যে কতটা ইউরিয়া আছে, কতটা, তাই না? তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সমাধান পাবো, তাই তো? এবার দেখো কি আছে, যে মনে করি প্রথম মিশ্রণ থেকে, একটু তাড়াতাড়ি করতে হবে, মিশ্রণ থেকে এক্স কেজি এবং দ্বিতীয় মিশ্রণ থেকে ওয়াই কেজি, যে এখানে বাংলায় কেজিটা বাংলায় গেলে সুবিধা হতো, ওয়াই কেজি নিয়ে তৃতীয় ধরনের মিশ্রণ তৈরি করা হয়েছে, এটা আমি ধরে নিয়েছি, মিশ্রণ তৈরি করা হয়েছে, তাই তো? তাহলে আমার এখানে আমি কি পাচ্ছি, যে এই যে দুটো ফার্স্টের এক্স কেজি নিয়েছি, দ্বিতীয় ওয়াই কেজি নিয়েছি, এদের যোগফল করলে আমার কত হচ্ছে, আমি জানছি যে টোটাল মিক্সচারটা কত বটে, 60, তাই তো? তাহলে আমি এখান থেকে একটা শর্তানুসারে পাবো, শর্তানুসারে কি পাচ্ছি, শর্তানুসারে না, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60,
ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এক্স ইকুয়াল টু 60 মাইনাস ওয়াই, বুঝতে পারি, বলতে পারি তো। তার পরবর্তী ক্ষেত্রে কি আছে দেখো, যে ওই এক্স এর মধ্যে ইউরিয়া কত আছে, প্রথম প্রকারে ইউরিয়ার পরিমাণ ইউরিয়ার পরিমাণ কত আছে, ইউরিয়ার পরিমাণ না এক্স ইন্টু 10/50, ঠিক। দ্বিতীয় প্রকারে ইউরিয়ার পরিমাণ ওয়াই ইন্টু 24/80, তাই তো, 0 0 4 6 4 20 মানে 3 10, তাই তো। এবারে এই দুটো যদি আমি যোগ করছি সেক্ষেত্রে আমার 15 কেজি হচ্ছে তৃতীয় মিশ্রণে, তাহলে ওটা আমার আমার কি এই জায়গা রয়েছে 5 4%, নাই আমার ক্ষেত্রে, এই ক্ষেত্রে জায়গা আমার নাই, ঠিক আছে। আমি এখানে যতটা পারার চেষ্টা করছি আর তারপরে দেখছি আমি, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, x/5 প্লাস 3y/10, তাই তো, ইকুয়াল টু কত, 15। x/5 কাটাকাটি বোঝা গেছে, প্লাস 3y ইন্টু 3/10 ইকুয়াল টু 15। এখান থেকে আমি যে কোনো জায়গায় y এর জায়গায় মনে করো আমি 60 মাইনাস এক্স লিখে দিচ্ছি, তাহলে x/5 প্লাস এখানে 60 মাইনাস এক্স ইন্টু 3/10 ইকুয়াল টু 15, তাই তো। এবার খুব সহজে এই দেখো 2x প্লাস 60 মাইনাস 60 না 180 মাইনাস 3x ইকুয়াল টু 150, কি করে আসলো, জায়গা কমের জন্য আমি একটা স্টেপ জাম্প করলাম, তোমরা কিন্তু স্টেপ জাম্প করবে না, এটাতে টোটাল টোটাল বাই 10 করে নিলে তাহলে আর কিছু অসুবিধা থাকলো না, 2x, তাহলে 3x থেকে 2x দিলে কত হলো x, 150 থেকে 100 হচ্ছে 3x, তাহলে x ইকুয়াল টু কত হয়ে গেল, x ইকুয়াল টু দেখো 3x থেকে 2x তাহলে মাইনাস x, ওদিকে নিয়ে গেলাম মাইনাস x, এদিকে গেলাম মাইনাস, তাহলে x ইকুয়াল টু কত হলো আমার 30। যদি x ইকুয়াল টু 30 হয় তাহলে y ইকুয়াল টু কত হবে, 1 নম্বর সমীকরণ যদি এটাকে দিয়ে নাম দিয়ে থাকি আমরা, তাহলে x ইকুয়াল টু যদি 30 হয় তাহলে y ইকুয়াল টু 30, তাহলে কি অনুপাতে মেশানো ছিল না, অতএব প্রথম প্রকার, প্রথম এখানে স্টার দিয়ে লিখে দিচ্ছি যে এক্স এর মান বসিয়ে পাই y ইকুয়াল টু 30, কারণ x প্লাস y ইকুয়াল টু 60, তাহলে x যদি 30 হয় y ও 30 হবে, তাহলে প্রথম প্রকার ও দ্বিতীয় প্রকার অনুপাত 30:30 মানে 1:1, ক্লিয়ার, বোঝায় কোনো অসুবিধা, কোনো অসুবিধা নেই, তাই না। আমার এই ক্ষেত্রে আমরা যদি শর্টে করার চেষ্টা করতাম তাহলে কিন্তু আমরা ঝট করে এলিগেশন মেথডটা আমরা লাগিয়ে দিতাম আর খুব সহজেই কিন্তু আমরা এটা করে নিতে পারতাম, তাই না, 1:1 আমাদের চলে আসতো। থাক, আমাদের এখন এই যেহেতু পরীক্ষা অনেক কাছে, তাহলে আমাদের ওই নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। নেক্সট আমরা কোশ্চেন দিকে গেছি, দেখো কি বলে দেওয়া আছে, যে 30% of selling price of an article is equal to 40% of its cost price, তাই তো, and 45% of its selling price exceed 50% of its cost price by rupees 10, determine the cost price of the article, তাই তো।
তাহলে আমাদের এখানে কস্ট প্রাইসের যে আর্টিকেল যেটা চেয়েছে সেটা আমাদেরকে, যে জিনিসটা তার দাম কত, তাহলে যেটা চেয়েছে সেটাই এক্স ধরতে হবে, তাই না? তাহলে কি মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য সমান সমান, আমি চাইলে 100 ধরতে পারি, আমি চাইলে 100 ধরতে পারি, তাই না? কিন্তু এখানে যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দুটো জিনিস দেওয়া আছে, তাহলে ক্রয় মূল্যকে আমি ধরছি এক্স এবং আর বিক্রয় মূল্য ওয়াই। বিক্রয় মূল্য ইকুয়াল টু ওয়াই মনে করছি, মনে করে দ্রব্যটির ক্রয় মূল্য এক্স আর বিক্রয় মূল্য ওয়াই। তাহলে কি বলে দেওয়া আছে প্রথম শর্তানুসারে, প্রথম শর্তানুসারে, ঠিক? প্রথম শর্তানুসারে আমরা কি পাচ্ছি, 30% অফ সেলিং প্রাইস মানে ওয়াই, ওয়াই ইন্টু 30 বা 100 ইকুয়াল টু এক্স ইন্টু 40 বাই 100। এখান থেকে খুব আমরা সহজে এক্স আর ওয়াই রেশিওটা বার করতে পারি, তাই না? তাহলে এ 100 ক্যান্সেল আউট, এই জিরোর সাথে এই জিরো ক্যান্সেল আউট, তাহলে ওয়াই ইকুয়াল টু 4x/3, ওয়াই ইকুয়াল টু 4x/3 বা এক্স ইকুয়াল টু 3y/4, যেগুলো আমরা করতে পারতাম, তাই তো? এবার হচ্ছে কি দ্বিতীয় শর্তানুসারে একই রকম ভাবে, তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি বলে দেওয়া আছে যে and 40% of its selling price exceeds 50% of cost price by এটা, তাহলে 45% আমার কি সেলিং প্রাইস, তাই তো? তাহলে আমরা এখানে করছি যে y ইন্টু 45/100, তাই তো? সেটা এক্সিড করছে কাকে, আমার কস্ট প্রাইসের, তাহলে এটাই বেশি, তাহলে ইকুয়াল টু এক্স ইন্টু 50/100 ইকুয়াল টু কত, 10 রুপিস 10, তাই তো? তাহলে এইখানে আমি ওয়াই এর ভ্যালুটা একবার পুট করে দিচ্ছি, দেখো ওয়াই এর জায়গায় 4x/3 ইন্টু 45/100 মাইনাস এক্স ইন্টু 50/100 ইকুয়াল টু 10, তাই তো? 100 দিয়ে আছে, ওদিকে নিয়ে চলে যাব, 3 15 45, তাই তো? তাহলে 15×4 60x থেকে 50x যদি আমি মাইনাস করি তাহলে আসছে আমার 10x, তাই না? 50 থেকে যদি আমি মাইনাস করি তাহলে কত আসবে, 10x/100 ইকুয়াল টু, না 10x কাটে গেল, তাহলে আমার যেহেতু সময় জায়গাটা অভাব আছে তাহলে আমি একটু ওদিকে করছি, তাই তো? দেখা যাচ্ছে ওদিকটা, তাহলে এইখানটা দেখো আসছে, দেখো 15×4 দেখো 60x মাইনাস 50x/100 ইকুয়াল টু 10, আর এখানে 10x ইকুয়াল টু 10 ইন্টু 100, এক্স ইকুয়াল টু 100। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য আমি কত পেলাম, দেখো একটা 10 আর একটা 10 ক্যান্সেল আউট করে দিলে, বা এটা বাই নিয়ে ওদিকে নিয়ে যেতে পারতে, তাই না? তাহলে আমার এক্স এর ভ্যালু কত পেলে 100, আমি কার এক্স এর ভ্যালু চেয়েছিলাম, আমার কি ডিটারমাইন দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, তাহলে আর্টিকেল যেটা তার দ্রব্য মূল্য কত হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 100, ঠিক? বোঝা গেছে? ওকে, নেক্সট, আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাব। নেক্সট হচ্ছে আমাদের 6 নম্বর কোশ্চেন, ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ of cost price in order to make a profit of 20% by selling an article after giving 10% rebate on mark price to a customer। এটা আমরা যদি সহজে মেথড আমরা করতাম তাহলে কি আমরা করতাম, এখানে আমরা জানি তো যে সিপি, এখানে এসপি, এখানে এমপি, ওকে? এখানে কি বলে দেওয়া আছে
টু মেক এ প্রফিট অফ 20%, 20% মানে কত, 5 এর 6, তাই না? আর কি বলেছে, আফটার গিভিং 10% অফ রিবেট, রিবেট মানে কত, 10%, 10/9, তাহলে এখানেও 9, এখানেও 6, এখানে 45, এখানে কত হলো 60, তাহলে 45, 60 টাকায় কত টাকা ছাড়, টাকা 15 টাকা, 60 টাকায় কত ছাড় দেওয়া হচ্ছে, 15 টাকা, তাই না? হুম 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 6 9 54, 20%, 9 rupees, ওকে। কি বলেছি যে, আফটার গিভিং 10% রিবেট অন মার্কেট প্রাইস টু এ কাস্টমার, কস্ট প্রাইস থেকে কত, তাই তো? তাহলে কস্ট প্রাইস থেকে কত, ওটাই ওখানে বলি আমার কোথাও একটা পড়ার মিস্টেক হয়ে যাচ্ছে, মিস্টেকটা কোনখানে, এইখানে, যে কস্ট প্রাইসের উপরে আমি কত, তাহলে এখানে কত আছে 45, 4 আর 5, 45 এ 15, তাহলে 100তে কত ইন্টু 100, 15 3, তাহলে এটা হয়ে গেল 33 পূর্ণ 1 3, তাই না? তাহলে আমি এটা চাইলে কিন্তু খুব সহজেই আমরা অ্যান্সারটা বার করে নিতে পারতাম, কিন্তু এইখানে এই প্রসেস চলবে না, এখানে কি করতে হবে, এই প্রসেস চলবে না, এখানে একটু লিখে লিখে করতে হবে, তাই না? যে মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য এত, তাহলে এত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হয় এত, ছাড় হয় এত, তাহলে অতএব ছাড়ের পরিমাণ ক্রয় মূল্যের উপরে এত, তাই তো? তাহলে ধরি জিনিসটার ক্রয় মূল্য কত বটে, ক্রয় মূল্য ধরি জিনিসটা ক্রয় মূল্য কত 100x, বিক্রয় মূল্য তাহলে কত হবে 120x, করি তাহলে লিখার চেষ্টা করি, মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য ইকুয়াল টু 100x, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য 100x ইন্টু 20% প্রফিট মানে 120/100, তাহলে 120x, 0000 আনসার হবে, তাহলে 120x আমাদের আইলো। তাহলে দ্রব্যটি কি দেওয়া আছে যে 10% ছাড়ে, দ্রব্যটি 10% ছাড়ে বিক্রি করা হলে, বিক্রি করা হলে দ্রব্যটি যদি 10% ছাড়ে বিক্রি করা, যদি আমরা বিক্রি করি, তাহলে ধার্য মূল্য কত হবে, তাহলে 120x ইন্টু 10% ছাড় দেওয়া হয়েছে, তাহলে কত হবে 100 কত 90, তাই না? ইন্টু 100 ইন্টু 100/90, তাহলে 0.00340 মানে 400x/3, তাহলে এইটা হয়ে গেল কি ধার্য মূল্য, এটা হয়ে গেল কি ক্রয় মূল্য, এটা হয়ে গেল কি বিক্রয় মূল্য, তাহলে এবার আমরা কিন্তু পেয়ে যাবো পার্সেন্টেজটা, তাই না? ধার্য মূল্য কতটা পরিমাণ আমি ছাড়, তাই না? যে আমরা ধার্য মূল্য কতটা পরিমাণ আমরা বাড়াই নিয়ে করতে পারবো, তাই তো? তাইলে কোশ্চেনটা কি চেয়েছে, ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ কস্ট প্রাইস ইন অর্ডার টু মেক এ প্রফিট মার্কেট প্রাইস, তাহলে ধার্য মূল্য বাড়িয়ে করতে হবে সমান সমান, তাহলে এটা 400x/3 মাইনাস 100x ডিভাইডেড বাই 100 ইন্টু x, এখানে পর্যন্ত কোনো অসুবিধা?
তাহলে 400x থেকে 100x যদি বাদ দিই তাহলে এটা 300x, দেখো মাইনাস করলে 300x/3/100 100 কেটে গেল, তাহলে দাঁড়ালো এখানে দেখো উপরে আসবে x কাটে যাবে, x কাটে যাবে, তাহলে 100/3, তাহলে চলে এলো দেখো 33.13% আমাকে বাড়িয়ে লিখে রাখতে হবে, তাই তো? যাতে আমি 10% ছাড় দেওয়ার পরও আমি 20% গেইন বা লাভ করতে পারি। ঠিক, বোঝা গেল? নেক্সট, এইখানে একটা হোয়াইট পেজ ছিল, দ্বিতীয় এখানে, ঠিক আছে। নেক্সট, এটাও খুব ইজি কোশ্চেন, দেখো মিক্সিং স্যান্ড এন্ড সিমেন্ট ইন এ রেশিও অফ 6:1, a mason prepared a mixture for construction. At the completion of construction, it is found that yet 70 kg of mixture were unused, ব্যবহার করা হয়নি। Then he added more cement it to it নয় it and prepared a mixture of ratio 5:1. How much cement did he added to later? পরবর্তী ক্ষেত্রে আর কত? তাহলে আমি এইখানে বলতে পারি যে অব্যবহৃত বা আনইউজড, অব্যবহৃত মিশ্রণে মিশ্রণে সিমেন্ট আর বালি কত আছে? অমিস্ত্রি মানে অব্যবহৃত কত আছে? 72, 6:1, মানে 6:1, মানে হচ্ছে 6-এর নিচে 7, তাই তো? 70 কেজি, আমি 72 কেজি লিখছি, সরি বাই মিস্টেক, ইরেজ, কাটাকাটি যাচ্ছে না, তাহলে 70 ইন্টু 6/7, বালি হচ্ছে 70 ইন্টু, না বালির পরিমাণ হচ্ছে বেশি, তাই তো, সিমেন্টের পরিমাণ হচ্ছে কম, তাহলে এইখানে আসবে 1 আর এখানে আসবে 6/7, খুব সহজে করতে পারছি। এটা হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে 10 কেজি, এটা হচ্ছে 60 কেজি, 7 এর সাথে 7 কাটিং, 60 কেজি, 10 কেজি হচ্ছে সিমেন্ট, এটা 60 কেজি। যদি আমাকে কি বলে দেওয়া আছে যে মনে করছি এবারে যে x কেজি সিমেন্ট মেশানো হচ্ছে, ঠিক, তাহলে এবার আমরা নেক্সট করছি কি কি মনে করি x কেজি কেজি সিমেন্ট মেশানো হচ্ছে, মেশানো হচ্ছে, অতএব তাহলে এবারে শর্তানুসারে 60 বালি বাই 10 প্লাস এক্স ইকুয়াল টু 5/1, তাই তো? 60, 50, 10, 5, তাহলে দেখো এটা 60 সমান সমান 50 প্লাস 5x, পর লাইনে এসছে 10 সমান সমান 5x, এই ক্ষেত্রে কিন্তু বা লিখে যেতে হবে, x ইকুয়াল টু কত? 2, 5x ইকুয়াল টু যদি 10 হয় তাহলে x ইকুয়াল টু কত হবে? 2, তাহলে কবে আরো 2 কেজি সিমেন্ট মেশাতে হবে, ঠিক, বোঝা গেল? নেক্সট কি বলে দেওয়া আছে দেখো, the length of a rectangular field is 3 times of its breadth and its area is এত স্কয়ার মিটার, measure out the perimeter of the field, ইজি, তাই না? কিন্তু এখানে লিখতে হবে যেমন ভাবে লেখার নিয়ম, তাই তাহলে সেম টু সেম এরকম লিখি যে মনে করি প্রস্থ সমান সমান, ছোট হয় প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য হবে কত? 3 টাইমস, তাহলে 3x, প্রশ্নানুসারে 3x ইকুয়াল টু 3x না 3x ইন্টু 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 x ইকুয়াল টু 972, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 324, x ইকুয়াল টু কত হবে? বা
বা এক্স ইকুয়াল টু কত হবে 18, এখানে ওই জিনিস যে ধনাত্মক মান, কেন ধনাত্মক মান নেওয়া হয়েছে, কারণ সংখ্যা কখনো এই ক্ষেত্রে এরিয়া বা দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাই তো। তাহলে এক্স ইকুয়াল টু 18। এবার কি বলছে, ওর পেরিমিটার খুঁজেছি, এক্স ইকুয়াল টু 18, তাহলে আমরা প্রস্থ কত পেলাম, অতএব প্রস্থ সমান সমান 18, তাহলে দৈর্ঘ্য সমান সমান 3×8=54। ক্ষেত্রটির পরিসীমা সমান সমান 2 গুণিত, তাহলে 2 গুণিত 72 সমান সমান 144 মিটার, ঠিক। স্কোয়ার মিটার ছিল, তাহলে 144 স্কোয়ার মিটার হয়ে গেল, ঠিক, বোঝা গেছে। নেক্সট, a work is completed 6 days earlier when 60 workers are engaged replacing 40 workers to do it. How many persons are required to complete the same work in 10 days earlier? কি বলে দেয়া আছে যে কোনো একটা কাজ 40 জন লোকে করতে পারে, সেই কাজটা 60 জন লোকে যদি করে তাহলে 6 দিন আগে করতে পারবে, এবং সেম ওয়ার্ক বুঝি আমরা যদি 10 দিন আগে করতে চাই তাহলে কত কতজন ওয়ার্কার লাগবে, তাই তো। তাহলে আমার এখানে দেওয়া নেই, তাহলে আমি এখানে ধরে নিচ্ছি যে মনে করি এক দিনে কাজটি শেষ হবে, মনে করি এক দিনে কাজটি শেষ হয়, তাই তো। এক দিনে যদি মোট কাজটি শেষটা হয়, তাহলে মোট কাজ সমান, তাহলে 40 জনে এক দিনে মোট কাজ কত করবে বলো, 40 দিনে মোট কত কাজ করবে, তাহলে 40x, তাই তো। তাহলে 40 ইন্টু এক্স, তাই তো। এবার এই কাজটাই 60 জন লোকে কতদিনে করবে, তাই তো। ওই একই কাজ 60 জন লোকে করবে সমান সমান 40x/60 এত দিনে, তাই তো। এবারে এখানে প্রশ্নানুসারে কি না 40x/60, তাই তো এটা। তাহলে x মাইনাস যা দিন করতে তার থেকে এই দিনটা মাইনাস করলে কত, ইকুয়াল টু 6, তাই তো। 0 0 2 3, তাহলে 2/3, তাহলে 3x থেকে 2x, x/3 ইকুয়াল টু 6 और x ইকুয়াল টু 18, ঠিক না। বা 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 তাহলে কাজটা কত দিনের হচ্ছে, মোট কাজটা হচ্ছে 18 দিন। এবার আমি এখানে লিখছি যে আমাকে কি বলেছে, 10 দিন আগে যদি আমি শেষ করতে চাই, তাহলে 10 দিন আগে, অর্থাৎ 18 মাইনাস 10, তাহলে হচ্ছে 8 দিনে, তাই তো। 8 দিনে মোট কাজ, মোট কাজ হলো 40 গুণিত 18, তাহলে 8 দিনে শেষ করতে শ্রমিক লাগবে 40 ইন্টু 18/8, তাহলে 8×5 = 40, 5×18 = 90, তাহলে কতজন, 90 জন শ্রমিক লাগবে, ঠিক। দেখো বুঝতে পারো কোনো অসুবিধা নেই। যে মনে করি একদিনে কাজটা শেষ হয়, 40 জন লোকে একদিনে যে মোট কাজটা করবে 40x, ওই কাজে 60 জন লোক যদি করে তাহলে 40x/60, তাহলে এইটা হচ্ছে 6 দিন আগেই করেছে। আগে যা সময় লাগছিল, এখন কতদিন, 6 দিন সময় লাগছে, এখান থেকে x এর ভ্যালু 18 পেলাম। আর 10 দিন আগে যদি আমি কাজ শেষ করি তাহলে মোট আমাকে আর 8 দিন সময় তো দরকার,
টোটাল কাজটা হচ্ছে 40 ইন্টু এত জনের 8 দিনে এত জন, তাই তো? 8 দিনে যদি শেষ করতে চাই তাহলে কতজন লাগবে আমার? 90 জন। ঠিক, ক্লিয়ার? নেক্সট কি দেওয়া আছে? 10 নম্বর। আমাদের কিন্তু 12টা কোশ্চেন থাকবে, তাই না? তাহলে আমাদের যেটা আমি যে কটা আমি 10টা ভালোভাবে করতে পারবো সেগুলো আমরা করব। এই ক্ষেত্রে কিন্তু কোনো পার্ট মার্কিং থাকে না, মানে আমি যদি কোনো জায়গায় ভুল করি তাহলে আমাকে বাকিটার জন্য 3 দিল আর 2 দিল, এরকম হয় না। হয় তুমি পেলে 5 পেতে পারো বা 0 পাবে, তাই না? এই ক্ষেত্রে কিন্তু একটু মাথা ঠান্ডা করে করার চেষ্টা করবে, এবং যদি কোনটা মনে হয় যে আমি এই 10টা আমি ঠিক করে করতে পারবো, তাহলে যেটা করবে না সেটাকে কিন্তু কালি দিয়ে ক্রস করে দেবে, তাই? ঠিক। এবার আমরা 10 নম্বরের দিকে যাচ্ছি। The food of 90 days is stored up for a troop consisting of 500 soldiers. After 18 days, 100 additional soldiers joined the same troop without any additional food. The amount of money meant for food of its soldiers is reduced from rupees 30 to rupees 25. Then determine the number of days of food can cater the soldiers, মানে সোলজার্স গুলাকে আর কতদিন খাওয়াতে হবে। বাংলা ভাষায় যদি আমি বলি যে 500 জন খায় সিপাহী বা সৈনিকের মোট কত দিনের খাবার ছিল? 90 দিনের। তার মধ্যে তারা যদি 18 দিনের খাবার খেয়ে ফেলেছে, তাহলে আর কত দিনের খাবার রয়েছে? 72 দিনের খাবার রয়েছে। সেই খাবারটা আগে 30 টাকা করে মিল ছিল, এখন সেটা 25 টাকা করে মিল করে দেওয়া হয়েছে, এবং তাহলে বাকি যে 100 জন অ্যাড হয়েছে তাদের নিয়ে কতদিনে খাবারটা চলবে। তাহলে প্রশ্নানুসারে কি দেওয়া আছে? অতএব দেখছি এখানে কি লিখবো? প্রশ্নানুসারে 90 মাইনাস 18, 72 দিনে 500 জনের খাবার মজুদ আছে। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? ঠিক। এবং এবং প্রতিটি মিলের দাম 30 টাকা। ঠিক, এখান থেকে তো বুঝতে পারা গেছে ওই খাবার ওই খাবার 500 প্লাস 100 জন প্রতি মিল 25 টাকা হিসাবে যতদিন চলবে তা হলো, তাহলে আমার 72 দিন 500 জন 30 টাকা করে মিল ডিভাইডেড বাই 600 জন 25 টাকা করে মিল। 1020 1020 5 5 25 5 6 30, তাহলে কতদিন চলবে আর ওদের? চলবে তার হলো 72 দিন। তাহলে ওদের ছিল কত দিনের খাবার? 72 দিনের খাবার। 100 জন চলে এসছে, আবার ওদের কিন্তু ওই সেই 72 দিনই লাগবে। প্রথমে মনে হবে যে কোশ্চেন অ্যান্সারটা এসে নিজে হয়তো আমার কথা ভুল হয়ে গেছে, কিন্তু দেখবে যে এখানে যে 30 টাকা যে মিলে চার্জ ছিল সেটাকে যখন 25 টাকা করে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 72 দিনের জন্য ওই 600 জনেরও 72 দিনই চলবে। নেক্সট আমরা এগিয়ে যাই। 11 নম্বর, এগুলা কিন্তু এক্সট্রা, তাই না? কিন্তু এটা আমরা করে রাখবো যাতে আমাদের কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, কোনটা আমার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে সেটাকে আমি বাদ দেবো, যেটা সহজ মনে হবে সেটাকে আমরা করবো। দেখো এটাকে পাইপ এন্ড সিস্টেম তোমরা জানো অঙ্কটা, যদি আমরা এমনিতে নর্মাল মেথডে করে ফেলে খুব সহজে আমরা করে দিতে পারবো, এলসিএম বার করবো খুব সহজে 1 মিনিট। কিন্তু এই ক্ষেত্রে আমার কি করতে হবে? দেখো প্রথমে there are 3 pipes fitted in a tank. The first one can fill in 15 minutes, the second one can fill in 30 minutes, only through the third one
the field becomes empty in 20 minutes. তাহলে দুটো কল আমাদের ঘরে, একটা কল আমাকে বার করতে, তাই না? If all the three pipes are opened simultaneously when 1/4 of the part of the tank is filled up, measure out the amount of time the tank will take a make itself full completely. তাহলে আমার একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কটা কি করছে, তিনটা পাইপ ফিটিং আছে, দুটো দিয়ে জল ভরে, একটা দিয়ে জল বের হয়, এবং আমার সাইমালটেনিয়াসলি আমার এই কলগুলো চলবে, তাই তো? তাহলে তিনটে পাইপ যদি আমি একসঙ্গে 1 মিনিটে যদি আমার চলতে থাকে, তাহলে কি ঘটনাটা ঘটবে দেখো। যেমন আমরা ওইখানে করি, দেখো এখানে লিখছি, এখানে লেখাটাই আসল, যে প্রথম পাইপটি ফার্স্ট ওয়ান 50 মিনিটস, ওকে, 15 মিনিটে পূর্ণ করে এক অংশ, ঠিক? 1 মিনিটে পূর্ণ করে 1/15 অংশ, ঠিক যেমন ছোটবেলায় করেছিলাম। দ্বিতীয় পাইপটি 30 মিনিটে পূর্ণ করে 30 মিনিটে পূর্ণ করে, বোধহয় লিখে দেওয়াই ভালো, এরকম না দিয়ে নি, যে মিনিটে পূর্ণ করে এক অংশ, 1 মিনিটে পূর্ণ করে সমান সমান হচ্ছে 1/30 অংশ। তৃতীয় নলটি 20 মিনিটে পূর্ণ না হয়, এখানে কি হবে, খালি করে এক অংশ, 1 মিনিটে খালি করে সমান সমান হচ্ছে 1/20 অংশ, ঠিক? এখানে বোঝা গেছে, কোনো অসুবিধা না। এবার আসি, যে তিনটি পাইপ একসাথে খোলা থাকলে, তিনটি পাইপ একসাথে খোলা থাকলে 1 মিনিটে পূর্ণ হয়, যদি নেগেটিভ আছে তাহলে খালি হয়, যদি পজিটিভ আছে তাহলে পূর্ণ হয়, তাই না? তাহলে কত হলো, 1/15 প্লাস 1/30 মাইনাস 1/20, 15, 30 আর 20 লসাগু হলো 60, 4 প্লাস 2 মাইনাস 3, তাহলে 3/60, তাহলে 1/20 অংশ 1 মিনিটে পূর্ণ হয়, তাই তো? এখানে বুঝি কোনো অসুবিধা? এবার দেখো 1/4 অংশ অলরেডি ফিল আপ আছে, তাহলে আমাকে আর কত ফিল আপ করতে হবে, 3/4 অংশ, তাই তো? ওটা নিয়ে আর কোনো সমস্যা নেই। তাহলে 1/20 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, 1 অংশ পূর্ণ হয় 1 × 20/1, একই রকম ভাবে 1 মাইনাস 1/4, তাহলে 3/4 অংশ পূর্ণ হয় সমান সমান 1 × 20/1 × 3, নিচে 4, 4 এর সঙ্গে কাটে গেল 5, তাহলে 15 মিনিট। খুব কঠিন কি না, কিন্তু ভাষাটা তোমাকে ঠিকঠাক করে লিখতে হবে। হয়তো আমার হাতে লেখাটা অত পরিষ্কার নেই, কিন্তু আমার কথাগুলো যদি স্পষ্ট হয়, সবাই যদি বুঝতে পারছো, তাহলে তোমাদের নিজের মতো করে একটু লেখার চেষ্টা করবে, তাই না? আবার আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা আজকে লাস্ট কোশ্চেনে যাচ্ছি, তাই না? দেখো কোশ্চেন গুলো খুব জটিল হয় না, কিন্তু এগুলো করার একটা ধরন আছে, তাই না? সেটা আমাদের লিখে লিখে করতে হবে। কি দিয়েছে 12 নম্বর কোশ্চেন, দেখো, এ পার্সন গেটস 5 times more than earlier, 5 items more than earlier at the cost of rupees 50, when the cost of it's reduced by rupees 4 per dozen. What is the percentage of reduction of the cost of dozen of the same item
অ্যাট প্রেজেন্ট, তাই না? তাহলে কত শতাংশ আমার কমেছে, তাই তো? তাহলে কি করবে এখানে, সেম যেমন আগে, যে ধরি ডজন ডজন প্রতি দাম ছিল সমান সমান এক্স টাকা। ওকে, ডজন প্রতি দাম কত ছিল, এক্স টাকা। তাহলে 50 টাকায় পাওয়া যাবে, 50 টাকায় পাওয়া যাবে সমান সমান 50/x, এত ডজন, ডজন প্রতি দাম পেরেছি, তাই তো? এবার আমাকে কি বলে দেওয়া আছে, যে ডজন প্রতি যদি 4 টাকা কম হতো, তাই তো? তাইলে এখানে লিখি ডজন প্রতি 4 টাকা কম হলে 50 টাকায় পাওয়া যায় সমান সমান কত হবে, 50/(x-4)। বুঝতে কোনো অসুবিধা না? ঠিক, তাহলে 50 হয়েছে। এবার শর্তানুসারে, একেবারে শর্তানুসারে এই দুটা মাইনাস করলে কত আসবে, 5টা আইটেম বেশি, তাহলে শর্তানুসারে। তাহলে এই যে পালে এগুলা আমি নিচে পর পর আমি ডজন লিখছি, তাই না? কেন আমি ডজন লিখছি বুঝতে পারবে। আমি যদি ডজন না লিখি তাহলে এইটা মাইনাস এইটা যখনই আমি করব, আমি 5 লিখে দেবো, 5টা আমার ক্ষেত্রে কিন্তু ভুল, কারণ আমি এটা ডজনে বার করছি। তাহলে এটা ওই জন্য আমি দেখাচ্ছি, দেখো প্রশ্নানুসারে। তাহলে আগে আমি কম পেতাম, এখন আমি বেশি পাচ্ছি, তাই তো? তাহলে 50/(x-4) মাইনাস 50/(x) ইকুয়াল টু 5/12। কেন কেন করলাম 5/12? কারণ 5 টাকাকে আমি ডজনে নিয়ে গেছি, তাই না? 5কে আমি ডজনে নিয়ে গেছি। দেখো ইটস সিম্পল, 5 দ্বারা আমি যদি কাটাকাটি করি সবগুলোকে, তাহলে কি হলো, এখানে একটা 10 কমন নিয়ে নিলাম। তাহলে x-4/(x² - 4x) ইকুয়াল টু 1/12। x কাটিং আউট হয়ে গেল, দেখো। তাহলে এই ক্ষেত্রে 120, তাহলে x12 4 কত হচ্ছে, x² - 4x ইকুয়াল টু 4 কত, 48 বা 480। ওয়ান লাইনের আমি করে দিচ্ছি এবারে, দেখো না, x² - 4x, তাহলে এটা ওদিকে চলে গেল, এটা গুণ হয়ে গেল এদিকে, 4 × 48 480, তাহলে ওদিকে গেলে কত হবে, -480 ইকুয়াল টু 0। তাহলে এই 48 কে ভাঙে আমাকে 4 নিয়ে যেতে হবে, তাহলে 48, তাহলে 24 দুগুণে কত হচ্ছে 48, তাহলে 24-এর সাথে যদি 20 গুণ করি তাহলে হয় 48, তাই না? তাহলে এখান থেকে আসছে আমার x² - 24x + 20x - 480 ইকুয়াল টু 0, और x कॉमन x - 24 + 20 कॉमन x - 24 इक्वल टू 0, और x - 24 আর একটা হবে x + 20 ইকুয়াল টু 0। এখান থেকে আমি দেখতে পারি যে নেগেটিভ মান তাই হয়, তাহলে x ইকুয়াল টু 24, তাই তো? তাহলে আমি কত পেলাম মান, x এর মান পেলাম 24। তাহলে ডজন প্রতি আমার দাম কত ছিল, 24 টাকা। এবার কি বলে দিয়েছে দেখো, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, আমাকে পার্সেন্টেজ চেয়েছে, অফ রিডাকশন অফ কস্ট অফ ডজন অফ দ্য সেম আইটেম এট প্রেজেন্ট। এট প্রেজেন্ট বলেছে আমাকে কত, তাহলে আমার 24 টাকা ছিল, 4 টাকা কমেছে, তাহলে 4 টাকা কমেছে কত, 24 টাকায়, তাহলে 100 টাকায় কত, তাই তো? 4 টাকা কমেছে 24 টাকায়, মুছি লিখে করতে হবে, মাঝে মাঝে ভুলে যাচ্ছি। তাহলে আমাকে এখানে কি লিখতে হবে, তাহলে মূল্য হ্রাসের হার একেবারে লিখে দিচ্ছি, যে মূল্য হ্রাসের হার 4 টাকা কমছে বাই 24 × 100,
4 6 যা 6 3 এখানে 50 50 3 মানে 16.23% হারে আমাদের কমছে। ঠিক, তাহলে আমরা কিন্তু এই মিসলেনিয়াসের 12টা কোশ্চেন সলভ করলাম। কোশ্চেন গুলা খুব জটিল না, কিন্তু ওইখানে আমাদের ক্ষেত্রে কি হবে, সময়ের একটা সময় থাকবে, যে সময় কম সময়ের মধ্যে আমি যদি করতে পারি, তাহলে আমার ক্ষেত্রে জিকে পোর্শনটা যেটা আছে সেটাকে কিন্তু আমি একটু সময় দিয়ে নিয়ে আরো ভালো করে দেখতে পারবো, তাই তো? তাহলে ঠিক আছে, আজকে এখানেই শেষ। আবার আমরা নেক্সট দিন আসবো আবার নতুন সিরিজ নিয়ে, আবার এই ধরনের 10 বা 12টা অঙ্ক যেগুলো লিখে লিখে করার দরকার পড়বে। ঠিক, তাহলে আজকে এখানেই সমাপ্ত করে দিচ্ছি। টাটা।